দুঃখ লাগে যে 500 কোটি 600 কোটি এইসব মানে কথা বলে আমাকে পুরো একদম ডাউন, মানে ছোট। আমি অনেক কষ্ট করে দাদা আজকে কাস্টমারদের ভালোবাসায়, কাস্টমাররা এসছে ভালোবাসায় একটা জায়গায় এসছি, চাইবো আরো কাস্টমার আসুক। আর বম্বেতে টাটা ক্যান্সার রিসার্চের থেকে ট্রিটমেন্ট করি, আমার আমার যতটা সম্ভব হয়েছে আমি আমার যথাসাধ্য সে চেষ্টা করে আমার বাবাকে আমি পারিনি শেষ রক্ষা। লো ইনভেস্টের মধ্যে অল্প করে নিয়ে গিয়ে ট্রাই করে দেখি, সেই থেকেই আইডিয়া নিয়ে আমি গিয়ে 8 প্লেট নিয়ে দাঁড়ালাম। 8 প্লেট দিয়ে তুমি শুরু করেছিলে? 8 প্লেট দিয়ে শুরু করলাম। এই যে একটা কথা আছে যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, তোমার জীবনে কি বৌদি সেই নারী? একদমই তাই, একদমই তাই, এখানে অস্বীকার করার জায়গা। নমস্কার, আমাদের পডকাস্টের আজকের এই পর্বে আমরা যাকে সাথে পেয়েছি, বাড়িতে বসে ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে করতে যে মানুষটিকে, মানে আমার আপনার ঘরে যিনি খুব পরিচিত মুখ হয়ে উঠেছে, ফেসবুক বা ইউটিউব স্ক্রল করলেই যার মুখটা আমাদের স্ক্রিনের সামনে ভেসে ওঠে, সেই মানুষটা আজকে আমাদের সাথে রয়েছেন, শ্রী সন্দীপ দাশগুপ্ত, যাকে আমরা পোলাও কাকু হিসেবে চিনি। নমস্কার। 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 তোমাকে আজকের এই পর্বে স্বাগত জানাই। আর আমাদের সাথে রয়েছেন শ্রী অনির্বাণ দে। অনির্বাণ দে, ওকেও আমরা দেখেছি পোলাও কাকুর সাথে দোকানে, ও খুব সাহায্য করে, হেল্প করে। ওকে তো তুমি ছোট ভাই হিসাবে, ছোট ভাইয়ের মতো, তোমার পাড়ার ভাই হিসাবে পরে আমার এই মানে মোটামুটি যখন ভাইরাল হয়ে গেলাম, তার থেকে ওই আমার থেকে হ্যান্ড ওভার করে দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছি। বাহ, এদের দুজনকে আমরা আজকে পেয়েছি। তোমাদের দুজনকেই স্বাগত জানাই এই পর্বে। তোমায় কি বলে ডাকবো, পোলাও কাকু না সন্দীপ দা? সন্দীপ দাই বলো, আমি কাকুটা শুনতে কিরকম লাগে আর কি। তা তো ঠিকই, কিন্তু তোমার এই যে পোলাও কাকু নাম, এখন তো তুমি ঘরে ঘরে পোলাও কাকু হিসেবে পরিচিত। এই পোলাও কাকু হিসেবে তুমি কি করে, মানে তোমার এই নামটা কারা দিল? অ্যাকচুয়ালি এটা আমি যখন ক্রিকেট খেলতাম, পোলাও বেচতাম, আর মানে আমার একটু ক্রিকেট খেলার শখ আর কি। আমি এখনো খেলি, বাচ্চা বাচ্চা ছেলে, ইয়ং ছেলে যারা আছে, আমার 45+ বয়স, তাও আমি বাচ্চাদের সঙ্গে গিয়ে, মানে ইয়ং জেনারেশন যারা আছে তাদের সঙ্গে গিয়ে ক্রিকেট খেলি, এদের পাড়ায় ক্রিকেট খেলি। তাই এই অনির্বাণই আমাকে পোলাও কাকু ডাকতো ওদের পাড়ায়, তার থেকে বাচ্চারাও ডাকতো, তার থেকেই এই ছড়িয়ে গেছে। তবে সৃজিত প্রিয়া স্টোরিতে সৃজিত দাস একটা বর্ষার মধ্যে ভিডিও করেছিল, পোলাও কাকু বলেছিল, তার থেকেই এক্সিস্টেন্স এই পোলাও কাকু। তুমি সৃজিত দার কথা বললে, সেখান থেকে তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে তুমি নেট মাধ্যমে ভাইরাল হয়েছো, হ্যাঁ, ভাইরাল হওয়ার আগে তোমার একটা জীবন ছিল, আর ভাইরাল হওয়ার পরে একটা জীবন, তুমি কি বিষয়টা এনজয় করছো? মানে কিছু কি পরিবর্তন ঘটেছে? দেখো, ভাইরাল তুমি যদি দেখো, ভাইরাল বলে আমি এনজয় করছি সেটা ঠিক তাই না। ভাইরাল ঠিক আছে, লোকে জেনেছে, আমার কাছেও না, আমি হচ্ছে একটা ফুড এন্টারপ্রেনার, আমি ফুড বিক্রেতা। আমার কাছে লোকে যত আসবে, যত খাবার কিনবে, যত সেল হবে, সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। যত সেল হবে, যত খাবার খাবে, যত প্রচার হবে, সেটাই আমার সার্থকতা। আমি তোমার ভিডিও দেখেছি, হ্যাঁ, আমি মানে একদম নিশ্চিত যে এখানে যারা দর্শকরা আমাদের ভিডিও দেখছে, তারা প্রচুর মানুষ তোমার ভিডিও দেখেছে। এই যে তুমি যে ভিডিওতে তোমার একটা জীবনের স্ট্রাগলের কথা বলেছো, হ্যাঁ, একটা স্ট্রাগলিং করে তুমি আজকে এই জায়গাটায় এসছো, জীবনের অনেকগুলো পর্যায়ে পেরিয়ে এসছো। আজকে তুমি নিজেই বললে তোমার আজকে 45 বছর বয়স, তার মানে 45+, অনেকগুলো জীবনের মোড় তুমি দেখেছো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে পোলাও বিক্রি করছো। আমাদের দর্শকদের কাছে একটু বলো না যে এই যে স্ট্রাগলটা তোমার জীবনে কোথা থেকে শুরু হয়েছিল? স্ট্রাগল এখনো তো সেই স্ট্রাগল চলছে? স্ট্রাগল শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, আমি তো চাকরি করতাম, তোমরা জানোই, ভালো চাকরি, আমার গাড়ি ছিল, গাড়ি আছে এখন, ইনফ্যাক্ট বাড়ি আছে, ফ্ল্যাট, সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। আমার বাবার একটা দুরারোগ্য রোগ ধরা পড়লো। আমি চেন্নাইতে খুব বড় পোস্টে চাকরি করতাম, তারপরে আমি চলে এসে ট্রান্সফার নিয়ে বাবার মেডিকেল গ্রাউন্ডে। তারপরে বাবারকে আর বাঁচাতে পারলাম না, বাবার টাটা করতে। তারপরেও ঠিকঠাক চলছিল। তার 3 বছর পরে বাবা চলে যাওয়ার পর মার আর বেঁচে থাকার মানে বাবা চলে গেছে, এত বছরের সাথী, মা সুগারটা ছিল, সুগার বেড়ে গেল, আরো রোগ হয়ে মাকেও 3 বছরের মধ্যে আমি আর বাঁচাতে পারলাম। কিডনি নষ্ট হয়ে গেল, মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়ে গেল। তারপরেও মানে চলছিলাম যে ঠিক আছে, চিরকাল তো আর মা বাবা থাকে না, মনের জোর নিয়ে চলছিলাম, চাকরি আছে, ইয়ে আছে, সবকিছু আছে। তার 3 বছরের মধ্যে আমার চাকরিটাও চলে গেল। জেট এয়ারওয়েজে একটা ভালো পজিশনে কলকাতায় আমি ছিলাম, আমার চাকরিটাও জেট এয়ারওয়েজ থেকে চলে গেল। তুমি এই কথা অনেক ভিডিওতে বলেছো।
আমার তখন সত্যি কথা মানে আমি কি করব, এতগুলো টাকা আমার ট্রিটমেন্টে খরচা হয়ে গেছে, তারপরে এই 3 বছরের মধ্যে আমি সবে জমানো ইয়ে করছি, তারপর আমি মানে একদম আপ্রাণ চেষ্টা করে ইন্টারভিউ দিয়ে বড় বড় কোম্পানিতে আমি সৌদিতে চান্স পাই, সৌদি এয়ারলাইন্সে। ওখানে আমি 2 বছর চাকরি করে আসি। আমার কপালটা মানে ভাগ্যটা এতটাই মানে সাথ দেয়নি, সেইবারই করোনা হলো। 2 বছরের ইয়ের মধ্যে করোনার সঙ্গে বলে দিল যে আমরা এবার শ্রীলঙ্কার থেকে লোক নিচ্ছি, এবার আর ইন্ডিয়ার থেকে লোক নিতে পারবে না, তুমি আর কন্ট্রাকচুয়াল আর দরকার নেই। ওরা বলেছিল কন্ট্রাক্ট এক্সটেন্ড করে দেবে, কিন্তু এই ক্রাইসিস অবস্থায় দেশে লোক রাখতে পারছে না ওরা। ওখান থেকে আমি চলে আসলাম। তারপরে আমি বেশ কিছুদিন বসে থাকি, আমি ভাবি যে কি শুরু করব, অক্সিজেনের ব্যবসা শুরু করব বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান লাগাবো। এই করতে করতে 1 বছর বসে খেতে আমার অনেক টাকা বেরিয়ে গেল। তারপরে আমি চিন্তা করলাম যে কি করি লো ইনভেস্টমেন্টে। একদিন আমার মেয়ের জন্মদিন ছিল আর কি। এবার আমার ওয়াইফ, মামারা মাসিরা নিজেদের মধ্যে এসেছিল, পোলাও আর মাটন খেয়েছিল। তা ওরা খেয়ে, মামারা মাসিরা আমার দিদিরা সবাই খেয়ে খুব মানে ইয়ে করেছে, মানে অ্যাপ্রিসিয়েট করেছে। তারপরে ভাবলাম যে একবার ট্রাই করে দেখি। আমার তো মানে লো ইনভেস্টের মধ্যে অল্প করে নিয়ে গিয়ে ট্রাই করে দেখি। সেই থেকেই আইডিয়া নিয়ে আমি গিয়ে 8 প্লেট নিয়ে দাঁড়ালাম। 8 প্লেট দিয়ে তুমি শুরু করেছিলে? 8 প্লেট দিয়ে শুরু করলাম। তার 1 মাস 1.5 মাসের পর থেকেই লোকের এই মধ্যমগ্রাম নাগরিক বৃন্দ আমাদের যে ফেসবুক যে গ্রুপগুলো আছে, ওরা অনেকগুলো অর্ডার আমাকে পাইয়ে দিল। ওরা প্রথমে ঘরে নিল অনুষ্ঠানের অর্ডার, ওরা দেখলো যে রেসপন্স ভালো। তারপরে ওরা আমাকে বিভিন্ন অন্তত 50 থেকে 60টা অনুষ্ঠান পাইয়ে দিয়েছে। আর সব কটা অনুষ্ঠানে আমার এই ভাইরাল হওয়ার আগের স্টোরিটা বলছি, আমার প্রত্যেকটা জায়গায় আমার রেসপন্স ভালো। কেউ কোনোদিন আঙুল দিয়ে বলেনি পোলাওটা খারাপ হয়েছে বা চিকেন কষা বা আলু বা মাটন। তারপরে রূপকদার বাড়িতেও, আমি রূপকদার বাড়িতেও বড় বড় রাখি উৎসবে, তারপরে ভাইফোঁটায় ওদের বড় অনুষ্ঠান হয় মধ্যমগ্রামের। এই তারপর 3 মাস 4 মাস পরে, মানে এই যে ইয়ে করার পর থেকে আমার 5 কেজি 5.5 কেজি চাল আমি জায়গায় সেল করতাম 1 মাস 1.5 মাসের, মানে আস্তে আস্তে তোমার বিজনেসটা একটু 1 মাসের মধ্যে গ্রো করে গেছিল। তার শিরোধার হচ্ছে মধ্যমগ্রাম নাগরিক বৃন্দ। তারা এসে আমার যে প্রচার, লোককে যে বলা এর খাবারটা ভালো, আমরা খেয়েছি, এই যে প্রচার করা, মধ্যমগ্রামে যে এত এই যে গ্রুপের মধ্যে এত ইলাস্টিসিটি আছে, তাদের মধ্যে এবার লোক এসছে, লোকেরা দোকানে দাঁড়িয়ে খেয়েছে। এখন পর্যন্ত গুগলেও আপনি দেখবেন কেউ কোনো নেগেটিভ কমেন্ট করেনি। আর আমরা প্রত্যেক দিনই যারা খায়, এই অনির্বাণ তাদের ভিডিও করে, দাদা কিছু খারাপ হয়েছে? আমাদের তো হাতের ইয়ে, প্রত্যেকদিন তো রান্নার কাজ, যে কোনো দিন 19-20 হতে পারে, 19-20 হতেই পারে। এবার অনির্বাণ কিন্তু তার জন্য থেমে থাকে না। মটনটা কিরকম জুসিনেস আছে, দাদা পোলাওটা ঠিক আছে, এখন মিক্স ফ্রাইড রাইস চালু করেছি উইকেন্ডে। ও কালকে ও এটা করে, ও এই দোকানের কি খারাপ কি ভালো এটা ভালো বোঝে। এবার সবাইকেও কিন্তু বলে দাদা কি খারাপ হয়েছে, সবাই কিন্তু ওর ভিডিওতে বা বলুন ইয়েতে বলুন, কেউ কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করেনি। চেষ্টা করছি রান্নাটাকে এখনো ধরে রাখা। আমি এখান থেকে তোমাকে পরের প্রশ্নতে আসবো, যে এই যে অনির্বাণের সাথে তোমার, মানে অনির্বাণের তো তোমার দোকানে প্রথম দিন থেকে ছিল না, ওকে আস্তে আস্তে ও তোমার দোকানে আসা শুরু করলো, যাওয়া শুরু করলো, এবং ওর সাথে তোমার পরিচয়টা হলো কি? পরিচয় তো খেলার মাঠ থেকে, আমরা ক্রিকেট খেলি, ওই যে বললাম না দীপালি সংঘের মাঠে নিউ বয়েজে ক্রিকেট খেলি। ওইখান থেকে আমি একটা ছেলেকে বলেছিলাম, একদিন ভাবলাম 10 কেজি পোলাও করবো। সেই দিনকে আমি একটা ছেলেকে ডেকেছিলাম, একটা ওদের পাড়ার থেকে আসেনি। তারপরে আমি দেখলাম দোকানে দাঁড়িয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি, লোক এত ভিড় হয়ে গেছে। তারপরে ও ওখান দিয়ে ইয়ে করছিল, কাজে ছিল, চা খাচ্ছিল, ও দৌড়ে এসে বললো দাদা আজকের থেকে আমি করবো। সেই যে ও এসছে, এখনো আছে, ছাড়েনি। তাহলে তোমার একটা এয়ারপোর্ট ইন্ডাস্ট্রিতে, সেখানে তোমার জব, সেই জব কোভিড এর জন্য সেই জব চলে যাওয়া, একটা খারাপ পরিস্থিতি, পরিবারের খারাপ পরিস্থিতি, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে মধ্যমগ্রামে তুমি পোলাও বিক্রি করছো। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি অনেক কষ্ট করে, এটা আমার ওয়াইফ সারাদিন ধরে, এখন নয় লোক আছে প্রায় 150-200 জনের লোকের রান্না আমার ওয়াইফ একা করেছে, নন স্টপ রান্না করে গেছে কাজের লোক ছাড়া।
এখন না একজন কাজের লোক আছে, আমার হেল্পিং হ্যান্ড আছে, ওর হেল্পিং হ্যান্ড আছে, এখন জিনিসটা অনেক সহজ। আমি এইটাই তোমাকে আমি পরের প্রশ্নটা করতাম যে বৌদি কি এখনো রান্না করছেন না? বৌদি রান্না করছে, হ্যাঁ। এবার ঢেলে দেওয়া, ডেচকি মেজে দেওয়া, পেঁয়াজ কেটে দেওয়া, আলু, একজন হেল্পার, পার্মানেন্ট হেল্পার আছে। এবার বলো, এইবার আমি আমার এই ক্রেডিটের 99% আমার ওয়াইফকে দেব, যে একটা ল্যাভিশ লাইফ লিড করে এসছে। সে আজকে ওরকম গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিকূল অবস্থার মধ্যে না খেয়ে, কোনোদিন দুপুরে খায়ও নি, খেতেও পারিনি, রাত সকালে অর্ডার করে রাত্রিরে দোকান করে এসেছি। তারপর আবার রাত্রিরেও কিছু 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 অর্ডার থাকে, সেগুলো আবার দোকান করে এসে দিয়েছি। এই যে একটা কথা আছে যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, তোমার জীবনে কি বৌদি সেই নারী? একদমই তাই, একদমই তাই, এখানে অস্বীকার করার জায়গাটা থাকে না। আর আর শুধু তাই না, বুঝলে দাদা, ও কোনো জিনিসের কার্পণ্য করে না। আমি প্রথমে পোলাওয়ের চাল অন্য আনতাম, ও আমাকে বললো সব জিনিস সেরা জিনিস দিয়ে আমরা করবো। আমরা যখন শুরু করেছি, লোক আসুক, লোক খাক, আমার দুটো পয়সা কম আসুক, লোক আরো আসুক, আরো খাক, আমাদের পরিচয়। ও আমাকে ইন্ডিয়া গেট চাল দিয়ে, ইন্ডিয়া গেট চাল নিয়ে আসি, 115 টাকা করে লং গ্রেন, দেশি ঘি আনি, তারপরে কাজু কিশমিশ, এ তো ও থাকে, কাজু কিশমিশ, সানরাইজের হলুদ, এই দিয়ে আমার পোলাও তৈরি হয়। সগুনা চিকেন নিয়ে আসি, হাফিজ থেকে মাটন নিয়ে আসি, ইমামি হেলদি টেস্টিতে হাই কোয়ালিটির, যেটা ভালো তেল, যাতে কাউ ক্ষতি না হয়। আমার ওয়াইফ বলে আমি কোনো জিনিসে কার্পণ্য করবো না, একটা লোক 10টা লোককে নিয়ে আসবে, তুমি ওকে তুমি লোকদের ভালো খাওয়াও, তুমি সব সেরা জিনিস দিয়ে এখন তোমার আমার ওয়াইফই এটা মানে ইয়ে করে। আমি মাঝে মাঝে বলি এত, তো ও তখন বলে না, আমি কোনো জিনিসের কার্পণ্য করবো না, আজকে আমাকে এই জায়গায় আমি আজকে এই করে দাঁড়িয়ে, আমি আরো যখন আসছে আমি আরো ভালো ডেলিভার করবো। এবার আমাকে বলো যে আমরা বৌদিকে কবে দেখবো তোমার সাথে ক্যামেরার সামনে? বৌদি না আসতে চায় না, বুঝলে, ও বলেছিল অনেকে, ও এই ফেসবুক এইসব মানে ও টেনশন হয়ে যায় যদি কেউ কিছু খারাপ বলে বা ইয়ে বলে, ও সারাদিন এই জিনিস নিয়ে চিন্তা করবে। বলে আমি বেশ ভালো আছি, রান্না করছি, তুমি এই যে তোমার মুখে শুনছি, এটাই আমার ইয়ে। আমি প্রচুর মানুষের কমেন্ট দেখেছি, আমরা এখানে যারা রয়েছি, ঠিক আছে, আমরা প্রচুর মানুষের ভিডিওতে কমেন্ট দেখেছি যে আমরা বৌদিকে দেখতে চাই, পোলাও কাকুর সাথে কাকিমাকে দেখতে চাই, এরকমও কমেন্ট আমরা প্রচুর দেখেছি। আমরা কি কোনোদিনই কাকিমাকে মানে বৌদিকে দেখতে পাবো না? এখন তো আপাতত না, ও আসতেই চাইছে না। আমি অনেক বলেছি, আমাদের নাগরিক বৃন্দের থেকেও বলেছে, ও ক্যামেরার সামনে ঠিক, বুঝলে। ঠিক আছে, এটা আর একটা কথা বলবো, অনির্বাণও বলবো, আমি এই যে দোকানে দাঁড়িয়ে কাস্টমারদের থেকে রিভিউ নিই, কিরকম হচ্ছে রান্নার, কিরকম ডে বাই ডে, এটা এই ফিডব্যাকটা নিই। আর আমি অনেক অনুষ্ঠানও করেছি, তোমরা নাগরিক বৃন্দে তার রিভিউও দেখেছো। যখন আমি ভাইরাল হইনি, আমার এরকম পেজ বেরোতো নাগরিক বৃন্দে, রিভিউ বেরোতো। আমি চেষ্টা করছি দাদা, আজও চেষ্টা করে যাচ্ছি, আরো কি করে প্রচুর মানুষকে খাইয়েছো এবং আরো অনেক মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করছো। এই যে ধরো তুমি 8 প্লেট দিয়ে শুরু করেছিলে, আমাদের দর্শকদের সামনে বলো এখন তুমি প্রতিদিন কত কেজি চালের? আমার সোম থেকে বৃহস্পতি অনির্বাণ জানে 15 কেজি থাকে পোলাও। আর মাটন আর চিকেন কি করছো এখন? মানে মাটন এই 8 কেজি, চিকেন 8 কেজি, আলুর দম 3.5 কেজি, এটা সোম থেকে বৃহস্পতি। রোববার, শুক্র, শনি, রবি 18, 20 এরকম করে। মাটন থাকে 12 কেজি, চিকেন থাকে 10 কেজি, আলুর দম থাকে 3.5, 4 কেজি এরকম। আর প্রচুর মানুষ তোমার খাবার খেয়ে রিভিউ দেয়, প্রচুর মানুষ রিভিউ দিয়েছে, প্রচুর অনুষ্ঠানে নাগরিকবৃন্দ, প্রচুর অনুষ্ঠান আমি করেছি নাগরিকবৃন্দে, প্রচুর আমি রিভিউ পেয়েছি, গুগলে প্রচুর রিভিউ আছে। এই ধরো অনেকে তো অনেক খারাপ কথা লেখে, ধরো ফেসবুকে অনেক কমেন্ট আমরা দেখতে পাই, বা ইউটিউবে তোমার যেখানে যা ভিডিও আছে সেই ভিডিওর নিচে অনেক মানুষ অনেক কমেন্ট করে। তোমার খারাপ লাগে না? মনে হয় না যে আমার খাবার খেয়ে অনেকে খারাপ বলছে? বা কি মনে হয়, মনে হয় না যে আর একটু ভালো করবার চেষ্টা করি? দেখো, সেদিনকে প্রত্যেকদিন তো সমান হয় না, সে এক দিন হয়তো একটু খারাপ হয়ে যায়। তাদেরকে আমি একটা কথাই বলবো, পরের দিন দিদি আর একটা চান্স দিন, বা দাদা একটা চান্স দিন, পরের দিন এসে বলুন কি খারাপ হয়েছে, পরের দিন আমরা সেই রেকটিফাইটা করে আবার যাতে ভালো দিতে পারি। অনির্বাণও আছে আমাদের সাথে। অনির্বাণ কিছু, অনির্বাণ তুমি কি বলবে আমাদের দর্শকদেরকে? তুমি তো দাদার সাথে দোকানে মানে একদম যে সময়টা দাদা দোকান খোলে এবং দাদা দোকান গোটায়, মাঝখানে যে সময়টা সবটাই তুমি দাদার সাথে রয়েছো, এবং সকাল থেকেও মানে দর্শকরা তো তোমাকে নিয়ে অনেক কিছু ফেসবুকে লিখছে, ইউটিউবে তোমার ছবির নিচে অনেক কমেন্ট যাচ্ছে, অনেক রিলস এর নিচে তোমার নামে ভালো কমেন্ট, বাজে কমেন্ট অনেক কিছু বলছে, অনেকে বলছে তোমার নাকি মাথা গরম খুব, এগুলো কমেন্ট আসছে, তুমি নাকি খুব মাথা গরম করে ফেলো। দেখুন, এমন এমন দিন গেছে, মানে এখনো যে বর্ষাকাল চলছে, মানে এমন এমন দিন গেছে যে ছাতা উড়ে যাচ্ছে,
বর্ষার চোটে ছাতা উড়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে, মানে আমিও ভিজছি, দাদাও ভিজছে, সেই কষ্টটা লোকে দিচ্ছে হয়তো, বা অনেকে সেই বৃষ্টির মধ্যে আসছে আমার দোকানে পোলাও খেতে। আমি তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য। আর মাথা গরম হয় কখন, যখন লোকে অনেক অনেক কাস্টমার আছে যে দাদা একটা একটা মাটন নিয়ে 3 বার 4 বার যদি কেউ চেঞ্জ করে, তখন তো একটু হালকা একটু মাথা গরম। তাও যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার দোকানে আসুন। আর একটা কথা, যে যারা যারা এখন পর্যন্ত আমার দোকানে পোলাও বা কোনো খাবার ট্রাই করেননি, অন্তত ট্রাই করে যদি খারাপ লাগে তখনই বলবেন, তার আগে বলবেন না। কারণ আমি না ইয়ং বয়, কিন্তু এই মানুষ অনেক কষ্ট করে, সকাল থেকে সেই ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা লোডে চলেছে। তাই ওনার দিকে অন্তত তাকিয়ে যারা যদি খারাপ লাগে তখন খেয়ে বলবেন, তাহলে আমরা সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। কিন্তু যারা এখনো খাননি তারা কমেন্ট অন্তত করবেন না, কারণ এনার মুখের দিকে তাকিয়ে। একটা কথা হচ্ছে, তুমি তো একদম রাস্তার ওপর একটা টেবিল নিয়ে আর ডেস্কি কিছু নিয়ে দোকানে বিক্রি করছো। মানে সামগ্রিক পরিস্থিতি এই সময় দাঁড়িয়ে যারা রাস্তায় হকার, তাদের জন্য তো পরিস্থিতি খুব একটা ভালো না। তোমার সাথেও এমন কোনো সমস্যা কি হচ্ছে ওখানে দাঁড়িয়ে ব্যবসা করতে? মানে ধরো তুমি তো সন্ধ্যেবেলার সময় ব্যবসা করো, একদম আমরা নিজেরা দেখেছি তুমি রাস্তার উপর একটা সেটআপ নিয়ে ব্যবসা করো। এখন মানে ওই জায়গার কি বলবো, ওইখানে লোকেরা সব ভগবান, মানে এত সাপোর্টিভ। কোনো দিন আমাকে, মানে ভদ্র মেডিসিন আছে সামনে, যদি কোনো সময় বর্ষা আছে ওই উৎপলদা বলে তুমি এখানে এসে দাঁড়িয়ে যাও, তুমি মালগুলো নিয়ে এসে দাঁড়িয়ে যাও। কে বলবে? তার দোকান হাজার হাজার লাখ লাখ টাকার দোকান, এতটাই সাপোর্টিভ। ওখানে যারা আড্ডা মারে বয়স্ক লোকেরা তারা সাপোর্টিভ। ওখানে আরো অল্প বয়সী যারা আসে, সবাই বলে তুমি কষ্ট করছো, নিশ্চয়ই হার্ড ওয়ার্ক করো, আমরা আছি। খুব ভালোবাসে। খুব ভালোবাসি। তা আমরা সবাই শুনছি নাকি তুমি নতুন দোকান খুলছো? দোকান এখন খোলার একটা চেষ্টা করছি। সেটা কি মধ্যমগ্রামেই না বাইরে কোথাও? অ্যাকচুয়ালি মুখে একটা ফোড়া দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে একটু চিন্তিত আছি। এটা হয়েছে, এটা 1-1.5 মাস হয়েছে, এটা কমছে না। এটা যাচ্ছি, ভালো করে একটু ট্রিটমেন্টটা করাতে হবে। তার মধ্যে এখন দোকান এটা এই, এটা একটু কিওরের দিকে গেলে পুজো টুজোর সময় দিয়ে একটা দোকান নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, মানে মধ্যমগ্রামের আকাশে বাতাসে সবাই খবর রটে গেছে যে তুমি নতুন দোকান নিচ্ছ, সুতরাং না, সেটাই- এখনই দোকান আমি কিছু দেখিনি, দোকান একটা নেওয়ার আমার খুব ইচ্ছা। পোলাও বাবু নতুন দোকান নেবে আমরা জানতে পারছি, হয়তো একটু শারীরিক সমস্যার কারণে সেটা, কিন্তু পুজোর মধ্যে হয়তো নেবে। তুমি কি নতুন ধাবা খুলছো শুনলাম? না, অ্যাকচুয়ালি ধাবাটা আমাকে বলেছিল, ধাবাটা আমাকে টেক ওভার করতে। এবার আমার নিজের জীবনেরই এখনো সেটেলমেন্ট হলো না, আমি আমার দায়িত্বই ঠিক মতন ফুলফিল করতে পারলাম না, আমি ধাবাতে কি কি দায়িত্ব নেব। সুতরাং আমি এখন হোল্ড করে দিলাম। আমি বললাম আরো আমার পোলাও বিক্রি হোক, আরো একটা জায়গায় আসি, আরো আর লোক জানুক। এরকম অনেকেই বলছে অমুক জায়গায় চলো, তুমি আমার পেশে কাজ করবে, করবে। আমাকে অনেক জায়গার থেকে বলছে, বড় বড়, আমি নাম বলবো না, বড় বড় নিউ টাউনের বড় হোটেলের থেকেও বলছে। আমি কোথাও, আমি শুধু দাদা নিজে করতে চাই, নিজে একটা করে খুব কষ্ট করে ওঠার চেষ্টা করছি সেই জায়গাটার থেকে। নিজেই যেটা যা কিছু করি নিজের ইয়েতেই করার চেষ্টা আমি আছি আর কি। সবাই যদি সহযোগিতা করে, সবাই যদি সাপোর্ট করে, আমি আশা করি কিছু একটা করতে পারবো। ধরো তুমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছো, সোশ্যাল মিডিয়ার যারা কাজ করে ইউটিউবে বা ফেসবুকে, যে ইনফ্লুয়েন্সাররা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রয়েছে, তারাই তোমাকে ভাইরাল করেছে। আমরা এরকমও দেখেছি যে তুমি দোকান খুলতে পারোনি, ইউটিউবাররা তোমার দোকানের চারদিক ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এমনও দিন গেছে তুমি ডেস্কি লাগাচ্ছ, ইউটিউবাররা চারদিক থেকে ক্যামেরা নিয়ে তোমার যা যা সামগ্রিক কাজ সেগুলো দেখাচ্ছে। তাই কাস্টমাররাও তো আসে, কখনো অসুবিধা হয় না এত ইউটিউবাররা যখন চলে আসে? সমস্যা দেখো এখন এটা অনেক কমে গেছে। এখন সবাই সবার কাজটা বোঝে, ওরাও বুঝেছে যে দাদার দোকানে অনেক কাস্টমার থাকে, আমরা ঠিক মতন কথা বলতে পারবো না। দেখো ওদেরকেও তো, ওরা ওদের জন্য আমি উঠেছি, আর কাস্টমাররা খেতে আসছে, দুজনেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এইবার সবাই সবারটা বুঝেছে, এবার আর বেশি আসে না ইউটিউবাররা, এমনি কাস্টমাররা আসে, কাস্টমারদের সঙ্গে ফ্রিলি আমি করতে পারি। আর যখন থাকে, খালি সময় থাকে, এরকম দেখে দেখে কিছু লোক আসে, ঘুরে যায়, তাদের জন্যই আজকে এই জায়গায়, তাদেরকে তো ভুললে চলবে না। আর কাস্টমারদেরও প্রায়োরিটি তো দিতেই হবে। সৃজিত দা তো গাড়ি কিনে তোমাকে দেখাতে এসেছিল, সৃজিত দার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেমন? ভালো। সৃজিতদা আমাকে করেছে, আমি তার জন্য একদম গ্রেটফুল। কারণ সৃজিতদার
থেকে আলটিমেট মোটিভেশন থেকে আমি একটা মাইলেজ পাই। আমার আমার এই আলটিমেট মোটিভেশনের জন্য বাংলাদেশ, চট্টগ্রাম, ঢাকার থেকে লোক এসে কিনে গেছে। আসাম সাইডের নর্থ ইস্টের আমার কাস্টমার বেড়েছে, অর্ডারও করছে তারা। তাদেরকে ভুলি কিভাবে। সন্দীপ দা, এই যে বিভিন্ন ইউটিউবাররা তোমার দোকানে আসে, বিভিন্ন জায়গায় বলছে তোমার 500 কোটি ফেস ভ্যালু, 400 কোটি ফেস ভ্যালু, কি এই ফেস ভ্যালু মানে এটা ব্যাপারটা কি? এটা কি প্রতিক্রিয়া তোমার? এটা আমার খুব এই জিনিসটা বিরক্ত লাগে আর খুব দুঃখ লাগে যে 500 কোটি 600 কোটি এইসব মানে কথা বলে আমাকে পুরো একদম ডাউন, মানে ছোট। আমি অনেক কষ্ট করে দাদা আজকে কাস্টমারদের ভালোবাসায়, কাস্টমাররা এসছে ভালোবাসায় একটা জায়গায় এসছি, চাইবো আরো কাস্টমার আসুক। এইসব কথা বলে আমার বাড়িতেও খুব মানে একটা বিরক্তি প্রকাশ করছে, আমারও খুব বিচ্ছিরি লাগছে। এই কাস্টমার হচ্ছে লক্ষ্মী, কাস্টমাররা আরো আসুক, এটাই আমার সব থেকে বেশি প্রাপ্তি। এর মধ্যে আর কিছু দ্বিধা নেই। কাস্টমাররা আসুক, আরো লোক আসুক, আরো খেয়ে যাক, তাতেই আমার শান্তি। তুমি এইটা বলো যে মানে বিভিন্ন জায়গা থেকে তোমার কাছে খেতে, মানে সব থেকে দূরে কোন জায়গা থেকে মানুষ তোমার কাছ থেকে এসে খাবার খেয়ে গেছে, যে বলে গেছে যে আমি অমুক জায়গা থেকে আসছি? বাংলাদেশ, চট্টগ্রাম যেরকম বললে, অন্য পাশের দেশ, মধ্যপ্রদেশ, কালকেও একজন মধ্যপ্রদেশ থেকে এসেছিল। মানে মধ্যপ্রদেশ থেকে এসে তোমার সাথে এখানে ওনার রিলেটিভ থাকে, ওখানে আমাদের ভিডিও দেখেছে, তাই বললো শুনে ওরা সব পরিবারই এসেছিল যে চলুন একদিন দাদা, ওনারাই বলছি মুখের জন্য একবার দাদার দোকান থেকে ঘুরে আসি। ওনারা কালকে এসে মিক্স ফ্রাইড রাইস খেলো, পোলাও খেলো, বলো আমাদের ওখানে দাদা পাওয়া যায় না, ওখানে কি জোম্যাটো খুলছেন? বলছেন কারণ আমাদের জোম্যাটো খোলার কোনো ইচ্ছা নেই। আমি চাই যে যদি আমাদের ব্যবসা আরো বাড়ে, অবশ্যই হোম ডেলিভারি করার চেষ্টা করবো, কিন্তু অত দূর তো সম্ভব না। তাই ওনারা আসলো, আমার বলছে নেক্সট টাইম যদি কোনোদিন আসি আবার ট্রাই করবো আমার দোকানে। সন্দীপ দা, হ্যাঁ। তোমার দোকানের যে লোকেশন, তোমার দোকানে যদি আমাদের এই ভিডিও দেখে কেউ খেতে আসতে চায়, তো সে কিভাবে আসবে সেটা একটুখানি তোমার আমার দর্শকদের সামনে। মধ্যমগ্রাম কালীবাড়ি ঠিক যেইদিকে কালীবাড়ি তার 10 পা সামনে এগিয়ে এসে কানাডা ব্যাংক, ভদ্র মেডিসিন, তার ঠিক সামনে আমি, কানাডা ব্যাংকের ঠিক সামনে রাস্তার উপর আমার স্টল। আর এটা যদি স্টেশন থেকে আসে তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে নেমে ভ্যানে বা টোটোতে বলবে কালীবাড়ির থেকে কানাডা ব্যাংক। আর চৌমাথার থেকেও ইকুয়াল ডিস্টেন্স, স্টেশন থেকেও যেরকম, চৌমাথার থেকে সোদপুর রোডের দিকে ঢুকে তুমি বলবে কালীবাড়ি নামবে, বা কেউ বলবে কালীবাড়ি নামবে। কালীবাড়ির থেকে ভদ্র মেডিসিন কানাডা ব্যাংকের সামনে ঠিক 6:30 থেকে 6:30টার মধ্যে আমার দোকান খুলে যায়। মানে টাইমিংটা কি থাকছে? 6:30 থেকে 6:30 খুলে যায় এবং রাত্রিবেলা 9টা 9:30 পর্যন্ত। হ্যাঁ, সোম থেকে বৃহস্পতি একটু টাইম লাগে, কিন্তু শুক্র শনি রবিবার 8:30 পৌনে 9টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। আমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8017033913। আমার সব থেকে প্রাপ্তি হবে যদি লোক আসে আমার দোকানে খায়। সমাজ মাধ্যমে, নেট মাধ্যমে ভাইরাল হয়ে আজকে সমাজের একটা বৃহৎ অংশের কাছে একটা মোটিভেশন হয়ে ওঠা সন্দীপ দা। সেই সন্দীপ দা এতক্ষণ ধরে তার জীবনের কথা বললো, তার দোকানের কথা বললো, ব্যবসা করতে গিয়ে তার কি সমস্যা হচ্ছে বা তার কি সমস্যা হচ্ছে না, এবং আগামী দিনে তার কি পরিকল্পনা, আমাদের এই চ্যানেলের সামনে তিনি সবটাই তুলে ধরলেন। জীবনের অনেক সমস্যার মধ্যেও একটা ওয়ে আউট খোঁজার চেষ্টা সন্দীপ দা করছেন। আমার এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সন্দীপ দাকে অভিনন্দন, শুভেচ্ছা থাকলো আগামী দিনের জন্য। এবং আমাদের মনে হয় যে এইরকম মানুষদের পাশে আমাদের আরো বেশি করে দাঁড়ানো উচিত। তারা যে স্ট্রাগলটা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য করছেন, সেই স্ট্রাগলের পাশে সকল মানুষের একসাথে এসে দাঁড়ানো উচিত, এবং এই ধরনের মানুষরা যারা স্ট্রাগল করছেন তাদের সাপোর্ট করা উচিত। সন্দীপদার কাছে সেটাই হবে সবচেয়ে বড় উপহার, যদি আমরা সন্দীপদার দোকানে যাই এবং সন্দীপদা যা বিক্রি করছে সেটা আমরা সন্দীপদার থেকে কিনে খাই। কিনে খেলে পরে সন্দীপদারও 2 পয়সা উপার্জন হবে, এবং জীবন জীবিকা নির্বাহের জন্য যে স্ট্রাগল সন্দীপদা করছে সেই স্ট্রাগলে তিনি সফল হবেন। সন্দীপদাকে আরেকবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের চ্যানেলে আসার জন্য, এবং আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলে। ধন্যবাদ।